আমরা যখন একটা কোম্পানির রিটার্ন তৈরি করার পরে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হয় যে আমরা রিটার্নটি কোন সময়ে সাবমিশন করব। এখানে রিটার্ন প্রস্তুত করার আগে আমরা প্রথমে কোম্পানির একটি অ্যাকাউন্টস তৈরি করি, যেটা হচ্ছে ডিভিসি কোডের মাধ্যমে হয়, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, ডিভিএস এর আন্ডারে হয়। সেই অডিটেড রিপোর্ট বা আমরা যেটাকে বলি ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এটা তৈরি হওয়ার পরে এটার বেসিসে কিন্তু আমরা একটি কোম্পানির রিটার্ন তৈরি করি। সো প্রথমে আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে, এই রিটার্ন যখন আমরা সাবমিশন করব সেখানে আমাদের একটি সেকশন মেনশন করতে হয়। এটা কি আমাদের 180 ধারায় হবে নাকি 175 ধারায় হবে? তাহলে বোঝা যাচ্ছে একটি কোম্পানির রিটার্ন দুটি সেকশনে আমরা সাবমিশন করতে পারি। রিটার্নটি হতে পারে 180 ধারা, হতে পারে 175 ধারা। 175 ধারার রিটার্নটি আসলে কি, এটা বোঝার বিষয়। যেমন আমরা তো 180 ধারা বললাম, যে 180 ধারা রিটার্নটি হচ্ছে স্বনির্ধারণী রিটার্ন, যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা সহজে বলি সেলফ অ্যাসেসমেন্ট। কোম্পানি যখন রিটার্নটি নিজেই তৈরি করে এবং মনে করে যে এই রিটার্নটি স্বয়ংসম্পূর্ণ, এখানে আর অ্যাসেসমেন্ট করার প্রয়োজনীয়তা নেই, তখন তিনি চাইলে 180 সেকশনের আন্ডারে তার রিটার্নটি সাবমিশন করতে পারেন। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোম্পানির রিটার্ন দাখিলের যে নির্ধারিত তারিখ আছে সেই তারিখের মধ্যেই রিটার্নটি সাবমিশন করতে হবে। যদি নির্ধারিত তারিখের বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেলফ রিটার্ন সাবমিশন করার কোনো বিধান নেই। তাহলে রিটার্ন সাবমিশন করতে হবে সেলফে নির্ধারিত তারিখ, অর্থাৎ কোম্পানি রিটার্ন দাখিলের একটি নির্ধারিত তারিখ আছে, এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট তারিখ। এটা হচ্ছে আমাদের এই আইনের সেকশন 2 এর সাবসেকশন 80 ক তে বলা আছে যে কোম্পানি কখন কোন সময়ের মধ্যে রিটার্ন সাবমিশন করতে বাধ্য থাকবে, তার টাইম পিরিয়ড, রিটার্ন দাখিলের সময়সীমা। এটা কোন সেকশনে বলা আছে আমাদের দেখবেন, এই আইনের সেকশন 2 তে 93 ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। সেই সংজ্ঞার মধ্যে 80 ক, এই কতে 80 কতে এই রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময়ের কথা বলা আছে। কোম্পানির ক্ষেত্রে স্বাভাবিক সকল কোম্পানির ক্ষেত্রে রিটার্ন দাখিল করবেন তার আয় বর্ষ শেষ হওয়ার 8 মাস 15 দিনের মধ্যে, অর্থাৎ নবম মাসের 15তম দিন, যেদিন তার আয় বর্ষ শেষ হবে তার থেকে 8 মাস 15 দিন তিনি টাইম পাবেন। 8 মাস 15 দিন টাইম পাবেন রিটার্ন সাবমিশনের। যদি এই 8 মাস 15 দিনের মধ্যে তিনি রিটার্নটি সাবমিশন করতে পারেন, এই রিটার্নটি হবে সেলফ রিটার্ন। তাহলে ধরেন তার ইনকাম ইয়ার শেষ হলো জুনের 30 তারিখ, তার থেকে 8 মাস 15তম দিন, 8 মাস 15 দিন মানে মার্চের 15 তারিখের মধ্যে কোম্পানি রিটার্ন সাবমিশন করবে। ক্লিয়ার? এখানে মেসেজটি হচ্ছে, একটি কোম্পানি যদি তার ইনকাম ইয়ার 30শে জুন শেষ হয়, ইনকাম যদি কত জুন শেষ হয় 30 জুন, তাহলে সে টাইম পাবেন রিটার্ন সাবমিশনের জন্য 15ই মার্চ পর্যন্ত। এখন কিন্তু কোম্পানির জন্য টাইম পিটিশন নাই, এজন্য ডিরেক্টলি 15ই মার্চ করা হয়েছে। আর যদি আর্থিক প্রতিষ্ঠান হয়, আমরা জানি ব্যাংক, বিমা বা ফিনান্সিয়াল যে প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে তারা টাইম পাচ্ছে, তাদের ইনকাম ইয়ার যেহেতু 31 ডিসেম্বর শেষ হয়, 5 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, সেক্ষেত্রে তারা টাইম পাচ্ছে এর থেকে 8 মাস 15তম দিন, মানে সেপ্টেম্বরের 15 তারিখ। ঠিক আছে, 15ই সেপ্টেম্বর। আরেকটি কথা এখানে বলা আছে, যদি কোনো লিয়াজ অফিস হয়, সাবসিডিয়ারি কোম্পানি হয়, যার মূল কোম্পানি অন্য রাষ্ট্রে অবস্থান করছে, ধরেন একটা দুবাইয়ের কোম্পানি বা অন্য একটি কোম্পানি আমাদের দেশে আছে, এখন সেই কোম্পানির মূল মাদার অ্যাকাউন্টস ঠিক রাখার জন্য আপনি চাইলে উইথ দ্য পারমিশন অফ ডিসিটি আপনি যে কোনো ইনকাম ইয়ার প্র্যাকটিস করতে পারেন। আপনার জন্য সময়সীমা যখনই আপনার ইনকাম ইয়ারটি শেষ হয়ে যাবে, এই শেষ থেকে পরবর্তী 8 মাস 15 দিন হচ্ছে আপনার টাইম পিরিয়ড, এর মধ্যে রিটার্ন সাবমিশন করতে হবে। আইনের ভাষা হচ্ছে নবম মাসের 15তম দিন, একটি ক্লজ রাখা হয়েছে। এখন কিন্তু আগের মতো নেই, যেটা আগে পরে ঘটবে এরকম অনেক কথাবার্তা ছিল, সেগুলো সব বাতিল করা হয়েছে, একটাই ক্লজ। তাহলে আমরা যদি 180 ধারায় রিটার্ন সাবমিশন করতে চাই,
প্রথমত আমাদের যে কাজটি করতে হবে এটি হচ্ছে আমাদেরকে অবশ্যই রিটার্নটি এই নির্ধারিত যে তারিখ, এই তারিখের মধ্যেই সাবমিশন করতে হবে, প্রিপেয়ার করে দাখিল করতে হবে। এর আগে অডিটেড রিপোর্ট করতে হবে, সবকিছু করতে হবে। আর অডিটেড রিপোর্টের ক্ষেত্রে আরেকটি বিধান, এটা আমাদের যারা কোম্পানি কর্পোরেট ট্যাক্স করবেন তাদের জেনে রাখা ভালো। সেখানে অডিট এজিএম এর একটা ইস্যুস আছে, যেহেতু অডিট রিপোর্টের সাথে এজিএম এর সম্পর্ক আছে, এই জন্য এজিএম যদি টাইমলি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইকোর্ট পারমিশনের মামলা করতে হয় এটি এজিএম কে আরজিএসসি অ্যাপ্রুভ করানোর জন্য। এজন্য আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা কোম্পানির টাইমলি যাতে অডিটটি হয়, ঠিক আছে? এই বিষয়টি খেয়াল রাখবেন, আপনার কোম্পানির অডিটের টাইমটি যাতে ঠিক থাকে। সেক্ষেত্রে এই বেনিফিটটা হবে যে আপনি সরাসরি আরজিএসসি থেকে শিডিউল টাইমটা আপডেট করতে পারবেন, আপনার এক্সট্রা কোনো এখানে মামলা করার প্রয়োজন হবে না। তাহলে আমরা প্রথমত স্বনির্ধারণী দেখলাম, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা চাইলে আমাদের নিজেদের কর নিজে নির্ধারণ করার পরেও আমরা ডিসিটির কাছে এটাকে সমর্পণ করতে পারি। এখানে সাধারণ রিটার্ন বলতে যে আপনি আপনার কর নির্ধারণ করবেন না, অডিট করবেন না, বিষয়টি এরকম নয়। বিষয়টি হচ্ছে আপনি আপনার কর নির্ধারণ করার পরেও যদি মনে করেন যে আমি কি করছি, এই যে টাইমের পরে রিটার্ন দিয়েছি, আমার ছিল হচ্ছে 15ই মার্চ, আমি এপ্রিলে রিটার্ন দিয়েছি, তখন এটা অটোমেশনে ধারা 175 হয়ে যাবে। এই আইনে দেখবেন আপনি যখন 175 ধারাটি পড়বেন সেখানে তিনটি বিষয় আছে, যে তিনটি সময়ে একটি রিটার্ন অটোমেশন 175 ধারায় পড়ে যায়। কোন কোন সময়? একটি হচ্ছে আপনি 180 ধারার যে টাইম পিরিয়ড আছে, টাইম লিমিটেশন আছে, এর পরে যদি রিটার্ন সাবমিশন করেন এটা অটোমেশনে সাধারণ রিটার্ন হয়ে যাবে। সাধারণ রিটার্ন এর অর্থ যে এই রিটার্নটি উপকর কমিশনার পুনরায় আবার হিসাব করবেন, আপনি যে হিসাব সাবমিশন করেছেন এটাই ফাইনাল হবে না, আবার এটাকে রিঅ্যাসেস করা হবে, পুনরায় অ্যাসেসমেন্ট করা হবে। ক্লিয়ার? তাহলে প্রথম কারণটা দেখেন যে টাইমের পরে যদি রিটার্ন সাবমিশন করেন এটা অটোমেশনে সাধারণ রিটার্ন হয়ে যায়। 2 নম্বর কারণ হচ্ছে অডিট চলাকালীন সময়ে, অডিট প্রসিডিংসে 182 সাবসেকশন 5 এ এসে আপনাকে বলবে যে আপনি অডিটের যে উপকর কমিশনের যে পর্যবেক্ষণ সেই অনুযায়ী একটি কারেকশন রিটার্ন সাবমিট করে। তো ওই কারেকশন রিটার্নটা, ওই অ্যামেন্ডমেন্ট রিটার্নটা বা রিভাইস রিটার্নটাও সাধারণ রিটার্ন হিসেবে গণ্য করা হবে। এছাড়া হচ্ছে 212 ধারায় যখন নোটিশ ইস্যু করা হয় কর ফাঁকির, এর পরবর্তীতে আপনি যদি কোনো রিটার্ন সাবমিশন করেন, কোম্পানির কোনো রিটার্ন সাবমিশন করেন, এটাও কিন্তু সাধারণ রিটার্ন হিসেবে গণ্য হবে। তাহলে দেখা যাচ্ছে আইনগতভাবে তিনটি রিটার্নকে আমরা সাধারণ রিটার্ন হিসেবে কনসিডার করতে পারি। নাম্বার 1, টাইমের পরে রিটার্ন সাবমিশন করলে সাধারণ রিটার্ন। নাম্বার 2, অডিট চলাকালীন যে রিটার্নটা আমরা দেই সংশোধন করে, এটা সাধারণ রিটার্ন। 212 ধারায় রিওপেনের সময় আমরা যে রিটার্নটি সাবমিশন করি, কর ফাঁকির জন্য যে নোটিশ ইস্যু হলে যে রিটার্নটি আমরা সাবমিশন করি, এটা সাধারণ রিটার্ন। এখন আমরা এই যে সাধারণ রিটার্ন এবং সেলফ রিটার্ন এর মধ্যে বেসিক পার্থক্য কোথায়, বেসিক ডিফারেন্স কোথায়, বেসিক পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো যখন আপনি সাধারণ রিটার্ন সাবমিশন করবেন এটা উপকর কমিশনার রিঅ্যাসেস করবে, পুনরায় সে হিসাব করবেন, একটি অ্যাসেসমেন্ট অর্ডার করবেন ওটির উপরে। আর যখন সেলফ রিটার্ন করবেন উপকর কমিশনার তিনি রিঅ্যাসেস করবেন না, তার যদি সন্দেহ হয়, রিস্ক থাকে, সেক্ষেত্রে অডিট নির্বাচন করবেন অথবা রিটার্ন প্রসেস করবেন। 181-তে যাবেন, খেয়াল করেন, তিনি 181-তে যাবেন, অথবা তিনি চাইলে বোর্ডের কাছে 182-র জন্য রিকমেন্ড করতে পারেন। 181-তে মানে অথবা 182-তে, অথবা তিনি রেঞ্জ থেকে 212 অথবা 13-র জন্য রিকমেন্ড করতে পারেন। এই সেকশন গুলো আমাদের একটু পরে চলে আসবে। তাহলে আমরা প্রথমত যে রিটার্নটা প্রিপেয়ার করলাম, আমার টপিকটি আজকে ছিল যে রিটার্ন তৈরি করার পরে আমাদের প্রসিডিংস গুলো কি হবে। রিটার্ন তৈরি করার পরে আমাদের প্রথম যে স্টেপ, আমরা সেকশনে হয় 180 ধারায় অথবা 175 ধারা আমাদের রিটার্নটি সাবমিশন করতে হবে। 180 ধারায় রিটার্ন সাবমিশন করলে তো এটা ফাইনাল, সেখানে আর কোনো কোশ্চেন নাই। বাট যদি আমরা 175 ধারায় রিটার্ন সাবমিশন করি সেখানে কিন্তু কোশ্চেন থেকে যায়, অর্থাৎ এই রিটার্নটি আবার ডিসিটি রিঅ্যাসেস করবে। সেটা কিভাবে হবে এটা আমরা দেখব। এর আগে দেখি
আমাদের প্রথম রিটার্ন সাবমিশন হলো। সাবমিশন হওয়ার পরে আপনি 180 ধারায় যদি রিটার্ন সাবমিশন করেন, সেক্ষেত্রে ঘটনাগুলো কি হতে পারে এটা আগে শেষ করি, এরপর 175 ধারা রিটার্নটি দিব। 180 ধারায় আপনি টাইম রিটার্ন সাবমিশন করলেন, আমাদের সেকশন 2 এর সাবসেকশন 8 এর ক অনুযায়ী যে বিষয়টি বললাম। আর আমাদের 170 সেকশনে তো বলাই আছে যে প্রত্যেক ব্যক্তি কোম্পানি তারা সেলফ রিটার্ন সাবমিশন করতে বাধ্য থাকবে। তার মানে টাইমের পরেই কিন্তু নর্মাল রিটার্নটি হয়ে যাচ্ছে, সাধারণ রিটার্নটি হচ্ছে। এখন আপনি যে রিটার্নটি সাবমিশন করলেন 180 ধারায়, সেখানে যদি দেখা যায় কোনো গাণিতিক ভুল আছে, আপনার রিটার্নটি দিয়েছেন সেখানে দেখা গেল কি আপনি হিসাবে ভুল করেছেন, কোনো ফিগার এলোমেলো, কোনো তথ্যের সাংঘর্ষিকতা দেখা যাচ্ছে, ত্রুটি, এটা এমন ত্রুটি যে আপনি লিখতে ভুল করেছেন, বোঝাই যাচ্ছে যে এখানে আপনার ফাঁকি দেওয়ার ইন্টেনশন নাই, আপনি কর ফাঁকি দেন নাই, আপনি আইনগত যে বিধান বলে এটাকে অ্যাভয়েড করেননি, বাট আপনার লিখতে যে বা কোনো ফিগারে এলোমেলো হয়েছে, কোনো তথ্যে একটু গরমিল হয়েছে, সেক্ষেত্রে উপকর কমিশনার এই রিটার্নটি প্রসেস করতে পারে, একটা নোটিশ ইস্যু করতে পারে যে আপনার এইখানে আপনি রিটার্নটি কারেকশন করে রিটার্ন সাবমিশন করে দেন। তখন আপনি অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ ডিসিটি রিকোয়ার অনুযায়ী চাইলে আপনি একটি সংশোধিত রিটার্ন দিতে পারেন। তখনই কিন্তু আপনার রিটার্নের যে প্রসেস এটা শেষ হয়ে যায়, যদি সে অনুযায়ী আপনি ট্যাক্স দিয়ে দেন। অথবা ডিসিটি চাইলে যদি আপনি কারেকশন রিটার্ন সাবমিশন না করেন, আপনার যে ভুল হয়েছে এটা উল্লেখপূর্বক নতুন করে কর নির্ধারণ করতে পারেন। তাহলে একটা সিলি ম্যাটার হচ্ছে এই রিটার্ন প্রসেস।